হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পে স্কেল হাব বিডি। আপনারা যারা প্রত্যেক দিনের পে স্কেল রিলেটেড আপডেট পেতে চান সবার আগে, তাদের উচিত হবে আমার ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকলে এবং সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা। আপনি ইউটিউব চ্যানেলে যখন সাবস্ক্রাইবে ক্লিক করবেন তখন দেখবেন যে দুইটা ইউটিউব চ্যানেল লিঙ্ক দেখাচ্ছে, দুইটিই আমার। একটা হলো পে স্কেল হাব বিডি, যেখানে বাংলাদেশের পে স্কেল রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর একটা আছে এডুকেশন হাব বিডি, এখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সকল ধরনের নিউজ এখানে আপডেট পেয়ে যাবেন। তাই বলবো যারা প্রথম এসেছেন তারা দুইটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে জানবো 11 থেকে 20তম সরকারি চাকরিজীবী ফোরামের তরফ থেকে একটি বেতনের পে স্কেলের খসড়া দেওয়া হয়েছে, জমা দেওয়া হয়েছে পে কমিশনের কাছে। সেই খসড়াটি কেমন হয়েছে, পে কমিশন যদি এটি আমলে আনে তাহলে আমাদের বেসিক কেমন দাঁড়াবে সকল গ্রেডে। এবং সুখের একটি ভালো খবর হলো যে এখানে 13টি গ্রেডের প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 32,000 টাকা এবং সর্বোচ্চ ধরা হয়েছে 1,50,000 টাকা। তাহলে আমরা দেরি না করে চলুন মেন ভিডিওতে চলে যাই। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলকে বলবো, আর একবার বলবো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে এবং আপনি এই বেতন স্কেলের সাথে একমত হয়ে থাকলে, আপনার ভালো লেগে থাকলে এবং কোথাও যদি মনে হয় যে কোনো প্রস্তাবনাটি আরও ভালোভাবে দেওয়া যেত, সেটি আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। এখানে দেওয়া আছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের প্রস্তাবনা জাতীয় বেতন কমিশন 2025-এ জমা দেওয়া। তার মানে আজকে কিন্তু 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে একটি পে স্কেলের খসড়া জমা দেওয়া হয়েছে আমাদের পে কমিশনের কাছে। সেটি সম্পর্কে আমরা জানবো, যেখানে সর্বনিম্ন বেতন, তার মানে যে সবার লাস্টে থাকবে যে গ্রেডের মানুষ, তার মানে এখানে যেহেতু 13টি গ্রেডের প্রস্তাবনা দেওয়া হয়েছে, তাহলে 13তম গ্রেডের বেসিক থাকবে 32,000 টাকা এবং গ্রেড 1-এর বেসিক থাকবে 1,50,000 টাকা। আমরা এক নজরে দেখে নিই যে তারা যে 13টি গ্রেডের প্রস্তাবনা দিয়েছে, সেই 13টি গ্রেডে বেসিক কত থেকে কত। প্রথম গ্রেডের বেসিক হলো 1,50,000 টাকা, দ্বিতীয় গ্রেডের বেসিক হলো 1,30,000, তৃতীয় গ্রেডে 1 লক্ষ, চতুর্থ গ্রেডে 90,000, পঞ্চম গ্রেডে 80,000, ষষ্ঠ গ্রেডে 70,000, সপ্তম গ্রেডে 60,000, অষ্টম গ্রেডে 50,000, নবম গ্রেডে 45,000, দশম গ্রেডে 41,000, 11তম গ্রেডে 38,000, 12তম গ্রেডে 35,000 এবং সর্বনিম্ন গ্রেড, তার মানে 13তম গ্রেডে 32,000 টাকা। আপনাদের এই গ্রেডের ভাগটি কেমন লেগেছে? এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1:5 এর কাছাকাছি অনুপাতে তারা খসড়াটি জমা দিয়েছে। আপনাদের কেমন লেগেছে এই খসড়াটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে চলুন বাকি সুবিধা এবং বেতন ভাতা সম্পর্কে আমরা জেনে নিই। ফোরামের মূল দাবি ও যুক্তি: একজন নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী পরিবারের 6 জনের খাদ্যের ব্যয় প্রায় 31,500 টাকা। যেখানে যদি আপনি প্রত্যেকের মাথাপিছু খাবারের 175 টাকা করে ধরেন 3 বেলা, তাহলে শুধু 6 জনের পরিবারের খাদ্যের খরচই আসবে মাস শেষে 31,500 টাকা। বর্তমান বেতন কাঠামোতে এই ব্যয় নির্বাহ অসম্ভব। তার মানে বুঝতে পারলেন যে আমাদের যে বেতন কাঠামোটি রয়েছে, যেটি চলমান 2015 সালের বেতন কাঠামো, এখানে কিন্তু এই অপ্রতুল বেতন দিয়ে এভাবে সংসার চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের, বিশেষ করে যারা 11 থেকে 20তম গ্রেডের ভিতরে আছেন। আপনারা সকলেই জানেন যে এই গ্রেডের চাকরিজীবীরা কিন্তু অনেক অর্থকষ্টে ভোগেন। তারা না পারেন কাউকে বলতে, না পারেন কাউকে জানাতে, কিন্তু তারা কিন্তু অনেক মনোক্ষুণ্ণ। তাদেরকে যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে যদি সরকারি চাকরিজীবীদের জন্য এই কাজটি করে যেতে পারে, তাহলে সবাই চিরকৃতজ্ঞ হয়ে থাকবে, সকল সরকারি কর্মকর্তারা। নিম্ন মধ্য পর্যায়ের কর্মচারীদের প্রতি অযৌক্তিক বৈষম্য বিদ্যমান। তার মানে জানেন এখন যে বেতন কাঠামো আছে, তার মানে 2015 সালের পে স্কেলের কাঠামো, সেখানে 1 থেকে 20টা গ্রেড দেওয়া আছে এবং গ্রেডের অনুপাত দেওয়া আছে 1:10, প্রায় 10-এর কাছাকাছি। তার মানে বুঝতে পারলেন যে বাজারের কিন্তু সেমই। একজন 1তম গ্রেডের যে বাজার করেন, যে বাজার থেকে 20তম গ্রেডের মানুষও সে বাজার থেকে বাজার করেন। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির জীবন এখন, সেখানে এই সর্বসাকুল্যে অল্প কিছু টাকার বেসিক দিয়ে কোনোভাবেই সংসার চালানো সহজ না, যেখানে এখন প্রত্যেক পরিবারে 5 থেকে 6 জনের সংসার রয়েছে। তাই আমি বলবো পে কমিশন যেন এটি বিবেচনায় রাখে। বেতন কমিশনকে আহ্বান, নতুন স্কেলে বাস্তব ব্যয়, বাজার দর ও মানবিক চাহিদা বিবেচনা করা হোক। তার মানে ফোরাম কিন্তু এটিও তাদেরকে আহ্বান করে এসেছে যে আপনারা যে বেসিকটি দিন না কেন, সেটি যেন এখনকার জীবনমান যেন মোটামুটি মানে চলা যায়, এভাবেই যেন তারা বেতন কাঠামোটি তৈরি করে। ভাতা সংক্রান্ত প্রস্তাব আমরা জেনে নিব। বাড়ি ভাড়া ভাতা
ঢাকা সিটি কর্পোরেশনের মূল বেতনের 80% পরিমাণে বাড়ি ভাড়া, অন্যান্য সিটি কর্পোরেশন সাভার ও কেরানীগঞ্জে 70%, অন্যান্য এলাকায় 60%। আমি মনে করি এটি খুবই ভালো যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে। অন্যান্য এলাকা তার মানে অন্যান্য সিটি কর্পোরেশন সাভার ও কেরানীগঞ্জ ছাড়া বাকি সকল এলাকাতে 60% হারে বাড়ি ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য সিটি কর্পোরেশন সাভার ও কেরানীগঞ্জে 70% এবং ঢাকা সিটি কর্পোরেশনে 80%। চিকিৎসা ভাতা ধরা হয়েছে 6,000 টাকা। শিক্ষা ভাতা ধরা হয়েছে প্রত্যেক সন্তান প্রতি 3,000 টাকা। আমি এখানে মনে করি এই চিকিৎসা ভাতাটি 3,000 থেকে 5,000 উন্নীত হলে খুবই ভালো হয়, কারণ আপনি জানেন এখন একটি আপনার সন্তানকে পড়াশোনা শেখানো কত ব্যয়বহুল হয়ে গিয়েছে, যেখানে টিউশন ফি, তার যাতায়াত খরচ, তার আলাদাভাবে প্রাইভেট টিউশন দিলে তার খরচ মিলে অনেক টাকা খরচ হয়। সেখানে আমি মনে করি 5,000 টাকা হলে সেটি ন্যায়সঙ্গত হতো। ধোলাই ভাতা 600 টাকা, যাতায়াত ভাতা 1,750 টাকা। ঢাকা ও সিটি কর্পোরেশন এলাকায় অতিরিক্ত 2,000 টাকার কথা বলা হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে 2,000 টাকার কথা বলা হয়েছে। ইউনিয়ন পর্যায়েও 2,000 টাকার কথা বলা হয়েছে। তার মানে যাতায়াত ভাড়ার কথা এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে ইউনিয়ন পর্যায়ে না, যাতায়াত ভাড়া 1,750 টাকা সকলকে দেওয়া হয়েছে। ঢাকা ও আশেপাশের এলাকার জন্য অতিরিক্ত 2,000 টাকা যাতায়াত ভাড়ার জন্য বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। বিশেষ ভাতা পাহাড়ি, দুর্গম ও উপকূলীয় এলাকায় 80% বাড়তি ভাতা, ঝুঁকি ভাতা 2,000 টাকা। আমার মতে এটিও খুবই ভালো একটি উদ্যোগ হতে পারে যদি আমাদের পে কমিশন এটি মেনে নেয়, কারণ আপনারা সকলে জানেন পাহাড়, চর, এসব এলাকাতে দেখা যায় যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতেই অনেক কষ্ট হয়ে যায়। অনেক দূরে দূরে তাদের নিত্য প্রয়োজনীয় জীবনমান চালানোর জন্য যে সকল জিনিসপত্র পাওয়া যায় সেটি আনতে অনেক দূরে যাওয়া লাগে এবং সেখানে দুর্গম এলাকা হয়, অনেক কষ্ট হয়ে যায়। সেখানে যদি একটি এক্সট্রা তাদেরকে ভাতার ব্যবস্থা করা যায় তাহলে দেখা যাবে মানুষ খুবই ভালোভাবে সরকারি কাজকর্ম মনোনিবেশ করে সেখানে করতে পারবে। এবং ঝুঁকি ভাতার কথা বলা হয়েছে 2,000 টাকা। আমি মনে করি ঝুঁকি ভাতার পরিমাণ আরও একটু বাড়ানো উচিত। আপনারা জানি পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করেন, তাদের ঝুঁকি ভাতার হার যদি 2,000 টাকা থেকে 4,000 টাকা করা যায় সেটি আমার জন্য মনে হয় খুবই ভালো হবে। এখানে পেনশনারদের সুবিধা সম্পর্কে বলা হয়েছে, যেখানে এখন আমরা সকলে জানি এখন যারা পেনশন নেন সরকারি চাকরিজীবী কর্মচারীরা তারা বেসিকের 90% পর্যন্ত পেয়ে থাকেন, কিন্তু সেটিকে 100% উন্নীত করা। আনুতোষিক হার যেটা 230 টাকা আছে সেটাকে 500 টাকা উন্নীত করা। 2টি টাইম স্কেল ও 2টি সিলেকশন গ্রেড এটা পূর্ণবহাল রাখা। নামে মাত্র সুদে আবাসন ঋণ চালু করা। এটা কিন্তু সকল কর্মচারীদের জন্যই বলা হয়েছে যে নামে মাত্র সুদে যেন আবাসন ব্যবস্থা চালু করা যায় এবং 2টি টাইম স্কেল এবং 2টি সিলেকশন গ্রেড এটির জন্য পূর্ণবহাল থাকে নতুন পে স্কেলে। আবাসন সংক্রান্ত দাবি স্বায়ত্তশাসিত সংস্থার মতো সরকারি কর্মচারীদেরও 80% সরকারি অনুদান সহ আবাসন ঋণ প্রদান। তার মানে বুঝতে পারলেন যে সরকারিভাবে যেন ঋণ প্রদান করে তাদেরকে আবাসন ব্যবস্থা করার জন্য একটি সুবিধা করা দেয়, তারই দাবি তুলে ধরা হয়েছে। প্রতিটি জেলায় কেন্দ্রীয় শহরে সরকারি আবাসনের প্রকল্প হাতে নেওয়া। তার মানে বুঝতে পারলেন প্রত্যেকটি জেলায় যদি সরকারিভাবে খাস জমিতে সরকারি কর্মচারীদের আবাসন ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু সেটি খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে এবং সেটির দাবি জানানো হয়েছে। অন্যান্য প্রস্তাব 19 থেকে 13 গ্রেডে ইনক্রিমেন্ট 5 থেকে 10% করা। আপনি জানেন যে যারা শেষের দিকে গ্রেডের কর্মরত চাকরিজীবীরা থাকে তাদের বেসিকের পরিমাণ খুবই কম থাকে, সেখানে ইনক্রিমেন্ট বছরে 5% হারে দিলে সেটি কোনোভাবে একটি ভালো বেতনে ইম্প্যাক্ট ফেলে না। যদি শেষের দিকের 3-4টি গ্রেডে যদি 13টি গ্রেড করা হয় এবং শেষের দিকে 3-4টি গ্রেডে যদি 5% থেকে 10% বার্ষিক ইনক্রিমেন্ট ধরা হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটি ভালোভাবে জীবনযাপন করতে পারবে। শ্রম ভাতা, প্রশিক্ষণ ভাতা, পদোন্নতি, অবসরকালীন ডিজিটাল সনদে 1 মাসে এক অতিরিক্ত বেতন, 9 থেকে 13তম কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি, সব দপ্তরে অভিন্ন নিয়োগবিধি প্রবর্তন, সরকারি পরিবহন সুবিধা চালু করা। আমি মনে করি এই প্রস্তাবগুলো খুবই যুগোপযোগী হয়েছে, যেখানে শেষের দিকের গ্রেডের কর্মকর্তাদের আমরা জানি যে সেখানে পদোন্নতির পরিমাণ খুবই কম থাকে, সেটি বাড়ানো। তাহলে দেখা যাবে যে এসব কাজে মানুষজন খুবই মন দিয়ে কাজ করবে এবং তারা চেষ্টা করবে তাদের এই চাকরির ক্যারিয়ারে একটি ভালো গ্রেডে উন্নীত হওয়া। তাছাড়া সরকারি পরিবহন চালু করলে দেখা যাবে যে সরকারিদের যে এত কষ্ট হয় যাতায়াতে সেটিও লাঘব হবে। তাহলে আমরা জেনে নিলাম আজকের এই ভিডিও সম্পর্কে।
আপনাদের এই সরকারি চাকরিজীবী 11 থেকে 20তম গ্রেডের যে ফোরামের যে চাকরিজীবীদের আছে তাদের যে আজকের যে প্রস্তাব ও পে স্কেলের যে খসড়া এটি কেমন হয়েছে আপনি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আপনার কি কোনো কিছু মনে হয় এখান থেকে ইমপ্রুভ করা দরকার আছে সেটিও জানতে ভুলবেন না। আবার অনেকে চিন্তা করছেন কিছুদিন ধরে সারা দেশের নিউজ মিডিয়াতে একটি 15,000 টাকার বেসিক 15,900 টাকার একটি বেসিকের খসড়া ঘুরছে, সেটি আসলে ভুয়া নাকি আসল সেটি সম্পর্কে অনেকে সন্দিহান আছেন। আমরা বলবো আমাদের আরেকটু সময় দিতে হবে। আশা করছি আর 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আমরা একটি খসড়া যেটা আমাদের পে কমিশন দ্বারাই প্রস্তাবিত এমন একটি আমরা পেয়ে যাব। তখন আমরা শিওর হতে পারবো যে আসলেই কোনটি হতে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু কোনোভাবে 15 থেকে 16,000 টাকা সর্বনিম্ন বেসিক মেনে নিতে পারবো না। আমরা জানি যে এখন দেশের দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি, এখানে 6 জনের একটি সংসার নিয়ে বেঁচে থাকা কত কঠিন হয়ে পড়েছে। তাই আমরা দরকার হলে আন্দোলনে নেমে যাব, কিন্তু আমরা 15 থেকে 16,000 টাকা বেসিক সর্বনিম্ন গ্রেডে এটা কোনোদিনও মেনে নিব না। মিনিমাম বেসিক আমাদের 30,000 টাকা দাবি থাকবে এবং অন্যান্য ভাতাও সমপরিমাণে বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের একটি ভালো অবস্থানে দাঁড় করিয়ে দিতে হবে। তাহলেই দেশটি কোনো দুর্নীতি, ঘুষ, অনৈতিক কার্যক্রম থেকে বেঁচে থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর একবার দেখবেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। 2টা চ্যানেল আসবে, 2টা চ্যানেলই আমার, 2টাই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে দেখার জন্য ধন্যবাদ।